–27 জুলাই 2026 ঢাকা সেনানিবাসের BAF বাসার ঘাঁটি। বাংলাদেশ সেন্টার অফ এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্ট্র্যাটেজির নতুন ভবনে একটি সেমিনার বসেছে। বিষয় দেশের আকাশ প্রতিরক্ষা, জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক ভূরাজনীতি। মঞ্চে বসা মানুষটি সাধারণত সব কথা প্রকাশ্যে বলেন না। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। কিন্তু সেদিন তিনি একটি কথা স্পষ্ট করে বললেন, বর্তমান যুগে জাতীয় নিরাপত্তার অন্যতম প্রধান অনুষঙ্গ হল দেশের আকাশ সীমার উপর পূর্ণ নিয়ন্ত্রণ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ ও সক্ষমতা বৃদ্ধির কৌশল চলছে। একই অনুষ্ঠানে তথ্য ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল তিতুমির বললেন, দক্ষিণ এশিয়া ও ইন্দো প্যাসিফিকে পরাশক্তিগুলোর প্রতিযোগিতা এবং নতুন কৌশলগত জোটের উত্থান বাংলাদেশের নিরাপত্তাকে কোথায় নিয়ে যাচ্ছে সেটা গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। এই দুটো বক্তব্য একসাথে রাখলে একটি প্রশ্ন সামনে আসে, কৌশল চলছে মানে কি? বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার আসল অবস্থা কোথায়? পার্শ্ববর্তী দেশগুলো কতটা এগিয়ে গেছে এবং বাংলাদেশের সামনে পথটা আসলে কোন দিকে? আজ এই সেমিনারকে কেন্দ্র করে সেই পুরো ছবিটা দেখব কেমন ছিল। সেমিনারে কৌশল চলছে বলা হয়েছে, এই কথাটার ভেতরে লুকিয়ে আছে একটি স্বীকারোক্তি। কৌশল চলছে মানে হলো এখনও সম্পূর্ণ হয়নি। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা বর্তমান চিত্রটা বুঝতে হলে কিছু তথ্য সামনে রাখা দরকার। বাংলাদেশ এখনও মূলত চীন থেকে 2011 সালে কেনা FM-90 স্বল্প পাল্লার মিসাইল সিস্টেমের উপর নির্ভরশীল। FM-90 কম উচ্চতায় উঠতে থাকা ড্রোন, হেলিকপ্টার, বিমান আটকাতে পারে, কিন্তু দ্রুত গতির আধুনিক যুদ্ধ বিমান বা দূরপাল্লার ক্রুজ মিসাইলের বিরুদ্ধে কার্যত অকার্যকর। বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বহরে রয়েছে মাত্র 44টি কম্ব্যাট এয়ারক্রাফট, 36টি চীনা তৈরি পুরনো F-7 সিরিজ এবং 8টি সোভিয়েত আমলের MiG-29। সংখ্যা ও প্রযুক্তি উভয় দিক থেকেই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর চেয়ে অনেক পিছিয়ে। এই দুর্বলতার গভীরতা বোঝা যায় যখন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর বলেন, আমাদের আকাশ প্রতিরক্ষা সম্পূর্ণ শূন্য না, তবে শূন্যের কাছাকাছি। একজন অবসরপ্রাপ্ত জেনারেলের মুখে এই কথা মানে সমস্যাটা কতটা গভীর সেটা আর বলার অপেক্ষা রাখে না। এখন দেখা যাক বাংলাদেশের চারপাশের দেশগুলো কি অবস্থায় আছে। ভারতের কথা দিয়ে শুরু করি। এপ্রিল 2026-এ ভারত $25 মিলিয়ন সামরিক আধুনিকায়ন প্যাকেজ অনুমোদন করেছে, যেখানে রাশিয়ার থেকে আরও 5টি অতিরিক্ত S-400 ট্রাস আকাশ প্রতিরক্ষা সিস্টেম কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। S-400 মানে 400 কিলোমিটার পর্যন্ত দূরের যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করার ক্ষমতা। এর পাশাপাশি ভারত ব্যবহার করছে এক্সটির একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা সিস্টেম, যা সব রাডার, যোগাযোগ নোড ও কমান্ড সেন্টারকে একটি নেটওয়ার্কে যুক্ত করে এবং হুমকির বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে সাড়া দেয়। এটা শুধু মিসাইল কেনা নয়, এটা একটি সম্পূর্ণ বুদ্ধিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক তৈরি করা। চীনের দিকে তাকালে ছবিটা আরও জটিল। 2025 সালের বিজয় দিবস প্যারেডে চীন একসাথে 6টা উন্নত আকাশ প্রতিরক্ষা সিস্টেম প্রদর্শন করেছে, যেগুলো স্টেলথ ড্রোন থেকে শুরু করে হাইপারসনিক অস্ত্র পর্যন্ত মোকাবেলা করতে সক্ষম। মিয়ানমারের পরিস্থিতি ভিন্ন। গৃহযুদ্ধে জর্জরিত হলেও জান্তা সরকার রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম নিয়েছে এবং সীমান্তবর্তী এলাকায় তা মোতায়েনও করেছে। এই চিত্র দেখলে বোঝা যায় বাংলাদেশের 3 পাশেই শক্তিশালী বা আধুনিকায়নরত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। মাঝখানে বাংলাদেশ দাঁড়িয়ে আছে FM-90 নিয়ে। তাহলে প্রশ্ন আসে, বাংলাদেশের কিভাবে এগোনো উচিত? সেমিনারে আধুনিকীকরণের কৌশল চলছে বলা হয়েছে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন কোথায় কোথায় শক্তি বাড়াতে হবে সেটা। প্রথম স্তর রাডার নেটওয়ার্ক। শত্রু আসছে কিনা আগে না জানলে কোনো মিসাইল কাজ করবে না। এই উপলব্ধি থেকে 2025 সালের এপ্রিলে ঢাকার মিরপুরে 71 স্কোয়াড্রনে থেলাস GM-403M আকাশ প্রতিরক্ষা রাডার স্থাপন হয়েছে। এটা একটা ইতিবাচক পদক্ষেপ, কিন্তু একটি মাত্র রাডার দিয়ে পুরো দেশের আকাশ নজরদারি সম্ভব নয়। দ্বিতীয় স্তর স্বল্প পাল্লার প্রতিরক্ষা FM-90 উত্তরসূরি হিসেবে
বাংলাদেশ সেনাবাহিনী চীনের HQ-7A স্বল্প পাল্লার মিসাইল সিস্টেম কেনার প্রক্রিয়া রয়েছে, যা বর্তমান FM-90 এর তুলনায় অনেক বেশি মোবাইল এবং ড্রোন ও ক্রুজ মিসাইল মোকাবেলায় সক্ষম। তৃতীয় স্তর মধ্যম পাল্লার প্রতিরক্ষা FK-3 মিডিয়াম রেঞ্জ SAM সিস্টেমও কেনার আলোচনা চলছে, যা 70 থেকে 100 কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। চতুর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর দূরপাল্লার প্রতিরক্ষা। এখানেই সবচেয়ে ঘাটতি। এই ঘাটতি পূরণের সবচেয়ে আলোচিত পদক্ষেপটি হলো তুরস্কের সাথে চুক্তি। একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যেখানে বাংলাদেশ তুরস্কের সাইপার দূরপাল্লার আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম কিনবে এবং সম্ভাব্যভাবে তুর্কি কমব্যাট ড্রোনও যৌথভাবে উৎপাদন করবে। এখন প্রশ্ন আসে, সাইপার কি? এরা তুরস্কের অ্যাসেলসান ও রকেটসান যৌথভাবে তৈরি করেছে। সাইপার সিস্টেম বিমান, ড্রোন, ক্রুজ মিসাইল এবং পরবর্তী ব্লকে স্বল্প ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল এবং হাইপারসনিক হুমকি শনাক্ত, ট্রাক এবং ধ্বংস করতে সক্ষম। এর পাশাপাশি মধ্যম পাল্লার হাইজার ও প্লাস সিস্টেমও আসতে পারে। সূত্র জানাচ্ছে, প্রথম হাইজার ও প্লাস ব্যাটারি 2026 সালের শেষ নাগাদ এবং সাইপার সিস্টেম 2027 থেকে 28 সালের মধ্যে আসতে পারে। তুরস্কের প্যাকেজটি আকর্ষণীয় কারণ এটা শুধু অস্ত্র নয়, চুক্তিতে রাডার, কমান্ড ও কন্ট্রোল অবকাঠামো, প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ প্যাকেজও অন্তর্ভুক্ত থাকবে। এর সবচেয়ে বড় সুবিধা, তুরস্কের সিস্টেম ITAR মুক্ত, অর্থাৎ আমেরিকার রপ্তানি নিয়ন্ত্রণ আইনের আওতায় পড়ে না। তৃতীয় দেশ ব্যবহারে বাধা নেই। সেমিনারের উপদেষ্টা তিতুমির বলেছেন, আকাশ সীমা লঙ্ঘন প্রতিরোধে প্রতিবেশী ও মিত্র দেশগুলোর সাথে কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করতে হবে। এই কথার ভিতরে একটি গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি আছে। বাংলাদেশ একা এই যুদ্ধে জিততে পারবে না। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের 3টি জায়গায় সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে। প্রথমত, বঙ্গোপসাগর ও উপকূলীয় আকাশসীমা। ভারত মহাসাগরের প্রবেশদ্বার হিসেবে বাংলাদেশের উপকূল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সমুদ্রপৃষ্ঠ থেকে আসা ক্রুজ মিসাইল ও ড্রোনের হুমকি সবচেয়ে বেশি। চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় শক্তিশালী রাডার ও মধ্যম পাল্লার SAM সিস্টেম মোতায়েন করা আবশ্যক। দ্বিতীয়ত, উত্তর ও পূর্ব সীমান্ত। মিয়ানমারের অস্থিতিশীলতা এবং চীন ভারত প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে এই সীমান্ত ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তৃতীয়ত, রাজধানী ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। ঢাকা শহর বিদ্যুৎ কেন্দ্র, পানি ব্যবস্থাপনা, এগুলোকে সরাসরি আঘাত থেকে রক্ষা করতে পয়েন্ট ডিফেন্স সিস্টেম অপরিহার্য। তবে পথটা সহজ নয়। বাংলাদেশের সামনে বেশ কিছু কঠিন বাস্তবতা আছে। প্রথম চ্যালেঞ্জ বাজেট। 2025-26 অর্থ বছরের প্রতিরক্ষা বাজেট আগের বছরের তুলনায় কম। মোট বরাদ্দ 40,698 কোটি টাকা, যার মধ্যে উন্নয়ন খাতে মাত্র 916 কোটি টাকা। সাইপার বা S-400 জাতীয় সিস্টেম কিনতে কোটি কোটি ডলার লাগে। সেই অর্থ কোথা থেকে আসবে? দ্বিতীয় চ্যালেঞ্জ প্রযুক্তিগত নির্ভরশীলতা। বিশেষজ্ঞরা বলছেন, বেসামরিক ও সামরিক অ্যাভিয়েশন সিস্টেম আলাদা রাডারে চলছে। এই প্রযুক্তিগত অসামঞ্জস্য একটি মৌলিক চ্যালেঞ্জ। একাধিক দেশ থেকে বিভিন্ন সিস্টেম কিনলে সেগুলো একসাথে কাজ করানো কঠিন হয়। তৃতীয় চ্যালেঞ্জ রাজনৈতিক ধারাবাহিকতার অভাব। ইউরোফাইটার টাইফুন কেনার ক্ষেত্রে ডিসেম্বর 2025-এ একটি চুক্তিপত্র সই হলেও পরবর্তীতে কোনো চুক্তি হয়নি, কোনো স্পষ্ট সময়সীমা নির্ধারণ হয়নি। এটা দেখার পরিকল্পনা শুরু হয়, কিন্তু সরকার বদলালে বা রাজনৈতিক পরিস্থিতি বদলালে আর পরবর্তীতে খোঁজ থাকে না। তবে এখানে বাংলাদেশ অন্তত স্বীকার করেছে যে আকাশ প্রতিরক্ষার পরিবর্তন দরকার। এই স্বীকারোক্তির প্রথম পদক্ষেপ। কিন্তু শুধু সেমিনার আর ঘোষণায় আকাশ সুরক্ষিত হয় না। ইরান আমেরিকা যুদ্ধ প্রমাণ করেছে, যে দেশের স্তরবিন্যাস আকাশ প্রতিরক্ষা নেই, সে দেশের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাত আসতে পারে যে কোনো সময়। তুরস্কের সাইপার প্রযুক্তি চূড়ান্ত হলে, রাডার নেটওয়ার্ক বিস্তৃত হলে এবং বিমান বাহিনীর আধুনিক যুদ্ধবিমান পেলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার ছবিটা 2030 সালের মধ্যে অনেকটা বদলে যেতে পারে। কিন্তু এর জন্য দরকার রাজনৈতিক সদিচ্ছা, দীর্ঘমেয়াদী পরিকল্পনার ধারাবাহিকতা এবং বাজেটে প্রতিরক্ষাকে সত্যিকারের অগ্রাধিকার দেওয়া। প্রশ্ন হলো, সেমিনারের বক্তব্য কি শুধু কাগজে থাকবে, নাকি এবার সত্যিকারের পদক্ষেপ রূপ নেবে? 17 কোটি মানুষের দেশটির আকাশকে সুরক্ষিত রাখার দায়িত্ব নেওয়ার এখনই সময়। কারণ সংকট যখন আসে, সে সময়ের জন্য অপেক্ষা করে না।